প্রিয় শিক্ষার্থী, আমি রাজু দাশগুপ্ত, নূরজাহান মহিলা বিএম কলেজ, মোল্লারহাট, বাগেরহাট। আমি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে কি যে আপনারা যারা একাদশ শ্রেণী বিএমটি একাদশ শ্রেণীতে পরীক্ষা অংশগ্রহণ করবেন, আপনাদের 2 তারিখ প্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে বাংলা 1। আচ্ছা, বাংলা 1-এ আপনাদের যদি প্রশ্ন 1 মার্কও কমন না বাঁধে, আমি যে সাজেশন দিয়েছি সেই সাজেশন থেকে যদি 1 মার্কও কমন না বাঁধে, তারপরেও সেই পরীক্ষায় ন্যূনতম এ গ্রেড পাওয়া কীভাবে সম্ভব সেটি একটু এই ভিডিওতে দেখবেন। আপনার না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন। যদি আপনার বাংলা 1-এ প্রশ্নে 1 মার্কও কমন না বাঁধে, কীভাবে আপনি পাস করবেন সেই জিনিসটা একটু ফলো করেন। আসলে বাংলা, আমরা বাঙালি লোক যদি বাংলায় ফেল করি একটা লজ্জাজনক ব্যাপার। তারপরেও ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলায় ফেল করে, আর যারা বাংলা টিচার তারা চায় না যে একজন স্টুডেন্টে ফেল করে। তাই যদি আপনি ফেল করতে না চান তাহলে আমার নিয়মগুলো ফলো করবেন। প্রথমে আপনার সৃজনশীল লিখতে হবে কয়টা? 60টা। আপনার পরীক্ষায় মোট সৃজনশীল আসবে 60টা, পরীক্ষায় লিখতে হবে যে করে আসবে। প্রথমে গদ্যাংশে 5টা সৃজনশীল আসবে, আমরা একটু দেখি। দেখা যাচ্ছে এখানে আমরা বাংলার যে নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্নটা একটু দেখি। বাংলা এইচএসসি বিএমটি একাদশ শ্রেণীর নমুনা প্রশ্ন। আচ্ছা, প্রথমে ক বিভাগ। প্রথমে বলছে কি ক বিভাগ। ক বিভাগে আমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। কয়টা থেকে? 5টা থেকে। দেখা যাচ্ছে কি যে 1, 2, 3, 4, 5, এই যে 5টা, এই 5টা থেকে 3টে সৃজনশীল উত্তর করতে হবে। প্রথমে আমরা 5 দাগ সম্পর্কে একটু বুঝি। এই 5 দাগ সৃজনশীল কোন পরিচ্ছেদ থেকে আসছে আগে আমরা সেটা দেখার চেষ্টা করব। আমরা ক, খ, গ, ঘ যে কোনো একটা লেখা থাকবে, যে বিলাসী লেখা আছে। আগে আমরা এই বিলাসী গল্পটা ভালোভাবে পড়ব, পড়ার পরে আমরা পরীক্ষা হলে যাব। কিন্তু পরীক্ষা হলে যে দেখলাম কি একেবারে কিছু বাদে নেই। আচ্ছা, কিছু যদি না বাদে আমরা এই উদ্দীপকটুক পড়বো, এই যে বল থেকে উদ্দীপক পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও, এরকম কিন্তু বলা থাকবে। আমরা উদ্দীপকটা সুন্দর করে 1 থেকে 2 বার পড়ব। এই ক নাম্বার এবং খ নাম্বারের উত্তর এখানে কিন্তু উল্লেখ করা থাকবে না। এই গ নাম্বারে যেখানে উদ্দীপক লেখা থাকবে, যেখানে উদ্দীপক লেখা থাকবে প্রত্যেকটা প্রশ্নে আমরা আগে এই যে যেটুকু উদ্দীপক আছে এই উদ্দীপকটুকু আগে আমাদের প্রশ্নে তুলে ধরবো। ঠিক আছে, প্রশ্নে আগে এইটুকু লিখবো। লেখার পরে আমরা বিস্তারিত পরে লেখার চেষ্টা করব যে এই উদ্দীপক থেকে বোঝা যায় যে আপনি যে গল্প পড়েছেন, গল্প থেকে 8 থেকে 10 লাইন বা 15 লাইন আপনি লিখে দেবেন। ঠিক আছে, আর আপনি যদি গল্প না পড়েন এটি তো আপনার পক্ষে করা সম্ভব না বা লেখা সম্ভব না। তবে একটা জিনিস হচ্ছে কি, বানানটা একটু নির্ভুলভাবে লেখার চেষ্টা করবেন। আপনারা যে বানান টান লেখেন তাতে মনে হয় কি মরিয়া যে পরে আবার জন্মগ্রহণ করি। ঠিক আছে, পরীক্ষা হলে তো দেখি মানুষজন যে বানান টান লেখে, যে ওই হলে স্টক করেই দেখা যাচ্ছে মাঝে মাঝে মারা যেতে ইচ্ছে করে, এরকম একটা পরিবেশ। প্রচুর পরিমাণে বানান ভুল লেখে, তো আমরা একটু নির্ভুলভাবে লেখার চেষ্টা করব। এখানে আমরা পরে আর একটা দেখা যাচ্ছে কি দেখি যে আমার পথ, এখানে আমার পথ আসছে। আমার পথ যদি আমাদের সিলেবাসে থাকে, এই যে আবার বিলাসী আসছে, এই বিলাসী থেকে 2টো প্রশ্ন আসছে। আমরা বিলাসী গল্পটা ভালোভাবে পড়ব, পড়ার পরে এখান থেকে যে উদ্দীপক এখানে বলছে উদ্দীপকটি পড়ো, উদ্দীপকটি পড়ে আমাদের এখানে যে উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটাকে লিখব। কোন কোন নাম্বারে? শুধুমাত্র গ নাম্বার এবং ঘ নাম্বারে। প্রত্যেকটা প্রশ্নে সৃজনশীলের গ এবং ঘ যদি উদ্দীপক দিয়ে প্রশ্ন আসে, আমাদের প্রশ্নে যে উদ্দীপকটুক থাকবে ওই উদ্দীপকটুক আগে আমরা লিখব। এই উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা যায় যে অমক অমক তমক ইত্যাদি ইত্যাদি বিশ্লেষণ ব্যাখ্যা করে লিখতে হবে। ঠিক আছে, আমি যদি এইভাবে লিখি, আমার 60টা সৃজনশীল। একটা প্রথম আমাদের সৃজনশীলে হচ্ছে মার্ক হচ্ছে হাফ, পরে হচ্ছে 1, পরে হচ্ছে 1.5, পরে হচ্ছে 2.5। তাহলে 1.5 আর 2.5 যে আমাদের যে 1.5 আর 2 3.5, আরও যে হচ্ছিল 1.5, 5, মোট 5। তাহলে এই 3.5 নম্বরের ভিতরে 3.5 কীভাবে বলো? প্রথমটায় হাফ, পরেরটায় 1, পরেরটায় 1.5, পরেরটায় 2। তা 2 আর 1.5 মিলে টোটালে মার্ক হলো কত? 3.5। এই 3.5 যদি 60টা সৃজনশীল আমি লিখি, তাহলে 3 × 7 = 21 আর হচ্ছে 24.5। এই 24.5 মার্কের অ্যান্সার আমরা কিন্তু লিখতে পারবো। পরীক্ষায় কিছুই বাদে নেই। আমরা সৃজনশীলের উদ্দীপকগুলো লিখিয়া গল্প থেকে যা মনে আসে আমরা তাই আগে লেখার চেষ্টা করব। তবে একটা রিকোয়েস্ট, আপনারা কখনো উত্তেজিত হবেন না। দেখা যাচ্ছে কি প্রশ্ন কমন বাদে নাই, মাথা নষ্ট করবেন না। ঠিক আছে,
একেবারে নিরিবিলি ঠান্ডা মাথায় উত্তর করার চেষ্টা করবেন। উত্তর যত সময় শেষ না হবে তবে একটা নির্দিষ্ট সময় মেপে করবেন। কি করে জানেন, সৃজনশীল লিখতে লিখতে ওদের ওই লাস্টে যে গ্রামার রিটেন সাইড এইগুলো লেখার সময় থাকে না। 60টা সৃজনশীল লিখতে লিখতে অনেকে 3 ঘন্টা বাজায় দেয়। আমরা 60টা সৃজনশীল ন্যূনতম 2 ঘন্টার মধ্যে শেষ করব। 60টা সৃজনশীল কয় ঘন্টার মধ্যে শেষ করব? 2 ঘন্টার মধ্যে। আর লাস্ট ঘন্টায় আমরা ব্যাকরণ আর হচ্ছে কি আর যা লিখতে আসে তাই আমরা লিখবো। কি কইছে আমার কথা অবশ্যই বুঝছেন আপনারা, আবার বোঝেন যে আমরা 60টা সৃজনশীল যে আমরা যদি 24.5 মার্কের ভুলভাল যদি লিখি, স্যাররা ইচ্ছাকৃতভাবে যদিও না দেয় 10 মার্ক কিন্তু আপনাদের অবশ্যই কি দেবে। আপনারা যদি লেখেন, আপনারা যদি না লেখেন আপনাদের নম্বর কিভাবে দেবে? অবশ্যই কিন্তু লিখতে হবে। কিন্তু এই যে ক নাম্বারের যে সৃজনশীলগুলো আছে, এই ক এই ক এই খ এই খ এই ক আর খ সৃজনশীলের জন্য দেখা যাচ্ছে কি যে আপনি যদি গল্পটা ভালোভাবে পড়েন অবশ্যই পারবেন। আমি একটা সাজেশন দিছি আপনাদের, দিছি না, এই সাজেশনে কতে কিছু প্রশ্ন দেওয়া আছে, খতে কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই প্রশ্ন থেকে পরীক্ষা হলে কমন বাঁধবে যদি কেউ প্রথম থেকে শেষ অবধি পড়ে। যে প্যাসেজ বিলাসী গল্পে দেখা যাচ্ছে কি আমি ক নাম্বারের জন্য 12টা প্রশ্ন দিয়েছি, খ নাম্বারের জন্য 15টা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো অনেক 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 ইম্পর্ট্যান্ট। এই প্রশ্ন থেকে কমন বাদে নাই, কিচ্ছু করার নেই। ক নাম্বার কিন্তু বানায় লেখার কোনো সুযোগ নাই। যদি বলে কি বিলাসী কার সাথে চলাফেরা করতে বা বিলাসীর দেহাসের চরিত্রে প্রধান কে, ঠিক আছে, এইগুলো যদি আমাদের আসে পরীক্ষা, আমরা যদি ভুলভাল লিখি তাহলে কি নম্বর দেবে? এটা কিন্তু অ্যাকুরেটভাবে লেখার প্রয়োজন আছে। খ নাম্বারের প্রশ্নগুলো অ্যাকুরেটভাবে লিখবো, কিন্তু ঘ নাম্বার নিজের থেকে লিখবো। এই জন্য আপনাদের বলি যে গল্পটা ভালোভাবে পড়বেন, আমার শীটের প্রশ্নগুলো পড়বেন। পরীক্ষায় যদি না বাঁধে তাহলে আমরা কিভাবে লিখবো সেগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে। পরবর্তীতে দেখা যাচ্ছে কি যে এই প্রত্যেকটা ইসে আপনারা দেখেন যে এবারে যদি আমরা কিসে আসি, সোনারতরী একটা কবিতা, এই কবিতায় যে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে, এই গ নাম্বারে উদ্দীপক বলছে উদ্দীপকটি সোনারতরী কবিতায় কোন দিকের দিক নির্দেশন করছে। আচ্ছা, আমি উদ্দীপকটুকাকে লিখবো, লেখার পরে তারপরে বলবো যে এই সদৃশ্য এই পাদ আছে সেই পাদ আছে, ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন। কিন্তু উদ্দীপক আপনি তো কি লিখবেন খুঁজে পাবেন না। প্রত্যেকটা গতে এবং ঘতে আমরা উদ্দীপকটুকাকে তুলবো, তোলার পরে আপনি যে গল্প সোনারতরী পড়ছেন ওই গল্প থেকে যা মনে আসে তাই আপনি লিখে দেন, কিন্তু ফাঁকা রেখে আসেন না। 60টা সৃজনশীল অন্ততপক্ষে 2 ঘন্টার মধ্যে শেষ করেন। আচ্ছা, অনেকে আছে কি 2 ঘন্টার মধ্যে শেষ না, 3 ঘন্টা 4 ঘন্টা দিলেও সে শেষ করে পারবে না, তাহলে কিন্তু সে পাস করতে পারবেন না। টোটালে আপনার 60 মার্কের উত্তর করতেই হবে, ঠিক আছে। তাই সৃজনশীল শেষ করার পরে আমি কি বলছি, প্রত্যেকটা প্রশ্নে আমাদের যে উদ্দীপক বলবে, এই যে উদ্দীপক বলছে এই উদ্দীপকটুকু আগে তুলবো। তোলার পরে এখানে যে প্রশ্ন বলবে, যে উদ্দীপকের সাথে আমি কিংবদন্তি কথা বলছি তার কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে আমি কিংবদন্তি কথা বলছি কবিতার সাদৃশ্য নিম্নে আলোচনা করা হলো। এবারে আপনার যা মন চায় আপনি সে আলোচনা করেন, কিন্তু আপনি যদি আলোচনা না করেন, আপনি যদি ব্যাখ্যা না করেন, আপনাকে কি কোনো নম্বর দিতে পারবে? এই জন্য আপনাদের বলি যে আপনারা এই কাজগুলো ভুলেও করবেন না, এইগুলো প্রত্যেকটা প্রশ্ন লিখবেন, ঠিক আছে। তা আমরা পরবর্তী দেখি যে একটা পাঠ শেষ করলাম, সেই পাঠে কিন্তু আমরা নম্বর পাইছি মাত্র 10। আমরা ক খ কিছু পারিনি, আমি ধরলাম যে কিছুই পারিনি, কিন্তু সৃজনশীল ভুলভাল লিখছি, তাও কিন্তু মার্ক পেয়ে গেছি কত? 10। আপনাদের পাস করতে মার্ক লাগবে কত? 20। আচ্ছা, এখানে আমার সাজেশনে কিন্তু এখানে দেওয়া আছে, আমি সাজেশনে কিছু প্রশ্ন দিছি, সাজেশনে ব্যাকরণে কিছু সাজেশন দিছি না, দেখছেন না, 5টা বা 7টা প্রশ্ন দিছি, আপনার পারিবারিক শব্দ দিছি, আর দিছি কি সমাস নির্ণয়। আশা করা যায় পারিবারিক শব্দ আর সমাস নির্ণয় প্রত্যেক বছরই আসে, যে পারিবারিক শব্দ আসছে, সমাস নির্ণয় আসছে, এই দুটো আপনার আগে লেখার চেষ্টা করবেন। এই দুটো যদি লিখতে চান, পারিবারিক শব্দ 1 পেজ, সমাস নির্ণয় 1 পেজে কিছু গুরুত্বপূর্ণ টপিকস দেওয়া আছে, এইগুলো আশা করা যায় এখান থেকে প্রত্যেক বছরই পরীক্ষা আসে। আর এইগুলো যদি না আসে, এর থেকে সামঞ্জস্য একই রকমের গুলো পরীক্ষা আসবে। তা আপনারা এইগুলো আগে যদি পড়িয়ে দেন অবশ্যই আসবে। আচ্ছা, এখানে উত্তর করতে হবে কয়টা? 5টা। এই দুটি আপনি লেখছেন, তাহলে এই দুটোই পাইছেন কত? 6 মার্কের ভিতরে আপনি পাইছেন মনে করেন 4, আর 3টে প্রশ্ন ভুল লেখছেন তাতে পাইছেন 6, তাহলে এই মোট মার্ক হলো কত? 10। আপনার পাস করতে লাগবে কত মার্ক? 20 মার্ক। আমার যে সাজেশনে যে ব্যাকরণের প্রশ্নগুলো দেওয়া আছে, কোনো প্রশ্ন যদি না বাদে 3টে প্রশ্ন কমন বাঁধবে।
3টে প্রশ্ন যদি কমন না আসে, পরীক্ষায় অন্য কোনো সাজেশন থেকে কোনো প্রশ্ন কমন পাবে না। টোটালি কথা আছে তাই। কেন এই কথা আমি বলতেছি, আমি বিগত বছরের প্রশ্ন সমন্বয়ে যেভাবে প্রশ্ন আসে সেই প্যাটার্নে আমি সাজেশনটা করছি অনেক রিসার্চ করে। আশা করা যায় আমার সাজেশনের উপর বিশ্বাস রাখেন, গ্রামার আসবে। যদি না আসে তাহলে কোনো সাজেশন থেকে কোনো প্রশ্ন কমন পাবে না। সৃজনশীল জীবনও পরীক্ষায় আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা পড়াশোনা করছি তো, কোনো দিন পরীক্ষা আসে না, কমন আসে না। ক নাম্বার অনেক সময় কমন বাদে, গ নাম্বার জীবনও কোনো দিন পরীক্ষায় কমন আসে নাই। তারপরে আমার শিটটা পড়বেন, ওইগুলো পড়লে অনেকটা জ্ঞান ধ্যান হবে, কিভাবে উত্তর করতে হবে সেগুলো অনেক সুন্দরভাবে সাজানো গোছানোভাবে দেওয়া আছে। এই শিটটা নিয়ে পড়ে হলে গেলে মোটামুটি কী লাগবো কলমে বলে দেবে, এই শিটই তো এই লেখা ছিল, এই লেখো। কিন্তু ক নাম্বার কোনো মাধব বই নেই, শিট থেকে না বাদলি লেখার জন্য কিছু বলবে না। এই জন্য বইটা অনেক ভালোই পড়তে হবে। পরবর্তীতে পাস তো করে গেছি, একটু মার্ক ভালো করা যায় কিনা, এই ভাব সম্প্রসারণ আমি যে সাজেশনে যেগুলো দিছি একেবারে শর্ট, অল্প কয়টা দিছি। আমি যেগুলো দিছি এগুলো আসলে দেওয়াটা কঠিন ব্যাপার, অনেক ইম্পর্ট্যান্টগুলো দিছি। এইগুলো থেকে যদি পরীক্ষায় আসে ভালো কথা, যদি না আসে আপনি ভাব সম্প্রসারণটা প্রথমে ভালোভাবে পড়বেন। প্রথমে লিখবেন মূল ভাব, তারপরে লিখবেন সম্প্রসারিত ভাব, তারপরে লিখবেন মন্তব্য বা উপসংহার, এইভাবে লিখবেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ভাব সম্প্রসারণ 3টে অংশে ভাগ করবেন। প্রথম লিখবেন মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, উপসংহার লিখবেন। 3টে স্টেপে 2টে পেজ কমপক্ষে লিখবেন, যা মনে চায় আপনি তাই লেখেন। আমি যে সাজেশনে 5টা দিছি এই 5টা অনেক ভালোভাবে পড়েন, আশা করা যায় এখান থেকে প্রশ্ন কমন আসবে। তবে বিএমটি স্টুডেন্টরা সাধারণত পড়তে সময় কম পায় তো, এই জন্য আমি সাজেশনে বেশি দিইনি। তো আমার দেওয়া উচিত ছিল, 10টা দেওয়া উচিত ছিল, কিন্তু দেখলাম কি যে স্টুডেন্টদের অল্প সময় পড়ে তো 5টা দিই, ওরা পড়ুক। এরপরে যদি পড়তে ইচ্ছা পোষণ করে বই থেকে নিজের ইচ্ছা আরও 5টা 10টা পড়িয়ে দেবে, একবার পড়বে, রিডিং একবার পড়ে, যাতে পরীক্ষা হলে উত্তর করতে পারে। আচ্ছা, আমরা যদি ভুল ভালো লেখি, 5-এর মধ্যে কি স্যারের করুণা করে কি 2 মার্ক দেবে না? আগে পাইছি 20, পরে পাইছি 2, 22। এরপরে একটা চিঠি, ব্যক্তিগত একটা পত্র আসবে, ব্যক্তিগত পত্র, একটা পত্র আবেদনপত্র। ব্যক্তিগত পত্রটা আপনারা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, আবেদনপত্র নিয়ম দেখে যাবেন। নিয়ম দেখে একটা আবেদনপত্র যে ডেমোগুলো থাকে, আপনি ইন্টারে পড়েন, আপনার কি আবেদনপত্র কীভাবে লিখতে এগুলো জানা প্রয়োজন না? আপনার যে কোনো কেউ কিন্তু বলতে পারে যে একটা আবেদন করে নিই চাকরি বাকরি করার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বা সেই ক্ষেত্রে বলতে পারে। এজন্য আবেদনপত্র কীভাবে লিখতে হয়, ব্যক্তিগত পত্র কীভাবে লিখতে হয়, এগুলোর নিয়মকানুন আপনারা একটু দেখবেন। আর আমার শিটে কিন্তু ব্যক্তিগত পত্র আবেদনপত্র একটা ডেমো দেওয়া আছে, নিয়ম এভাবে। পরবর্তীতে এক নিয়মে সবগুলো আমি লিখে দিয়েছি, ঠিক আছে? একটা মুখস্থ করলেই ওই খালি ফাঁকা জায়গায় যে আবেদন আসবে সেই আবেদনটা লিখে দিলে কাম ক্লিয়ার। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে ওখানে আমরা লিখলাম ভুলভাল যদিও লিখি 3 মার্ক পেলাম, তাহলে পাইছি কত? 25। আমাদের কিন্তু স্যারদের হাতে 40 নম্বর থাকে, ওখানে আমরা ন্যূনতম আমরা 38 নম্বর দিয়ে থাকি। তাহলে 38, এখানে 3, 5, 6, 63। যদি স্যাররা ইচ্ছাকৃতভাবে 35 দেয় তাও কিন্তু 60 মার্ক, ঠিক আছে? তাহলে 60 মার্ক মানে কি আপনার কিন্তু ভালো একটা সম্মানজনক মার্ক 100 ভিতরের মধ্যে, ঠিক আছে? 100 মার্কের মধ্যে 60 মার্ক ফার্স্ট ক্লাস মার্ক। এই জন্য আপনারা পাস নিয়ে কখনো টেনশন করবেন না, প্রশ্ন হাতে পাবেন। 1 মার্কও কমন বাদে নেই, রাজু স্যারের ইচ্ছা মতন গালাগালি করবেন না, কারণ কি রাজু স্যার প্রশ্ন করেনি। আমার সাজেশন থেকে প্রশ্ন কমন আসুক আর না আসুক, পরীক্ষা যার নাম, পরীক্ষায় প্রশ্ন কমন আসতে এমন কোনো বিষয় নয়। সাজেশন পরীক্ষা মানে যাচাই বাছাই করতেছে আপনারে, আপনি কি পারেন মূলত। প্রশ্ন কমন আসলে লাগবো, না আসলে লাগবো না। সৃজনশীল কোনোদিন কমন পাচ্ছে দেখছেন কোনোদিন কারো কাছে? সৃজনশীল কোনোদিনও কমন পাবে না, তার মধ্যে আমাদের লিখতে হবে। গ্রামারের যে সাজেশনগুলো দেওয়া আছে এগুলো থেকে কমন আসবে, এইগুলো মুখস্থ লিখতে হবে। পত্র কীভাবে লিখতে হয় নিয়ম দেখে যাব। আর ভাব সম্প্রসারণ আমার সাজেশনে যেগুলো আছে এগুলো তো পড়বই, যদি সময় পাই এক্সট্রা কোনো কিছু পড়বো। আর যদি না পড়তে চান কোনো দরকার নেই। আপনি এর পরে যদি বোঝেন যে আমি কীভাবে উত্তর করব পরীক্ষায়, একটা প্রশ্ন আমরা কতটুকু লিখব। অনেকে কিন্তু প্রশ্ন করে স্যার একটা সৃজনশীল কতটুকু লিখলে ভালো হয়। আপনার 60টা সৃজনশীল লিখতে হবে কয় ঘন্টা বসে? 2 ঘন্টা বসে। আপনি 60টা সৃজনশীল কয় ঘন্টায় লিখবেন? 2 ঘন্টায়। এরপরে আপনার 20 মিনিটের ভিতরে গ্রামার শেষ করবেন। 20 মিনিটের মধ্যে গ্রামার যদি শেষ করতে না পারেন আপনি কিন্তু 1 ঘন্টা 45 মিনিট লিখবেন। তাহলে 1 ঘন্টা 45 মিনিট শেষ করাম, তাহলে ওখানে 20 মিনিটের জায়গায় 30 মিনিট লিখতে পারবেন। আর পত্র আর ভাব সম্প্রসারণ বাকি সময় লিখবেন, ঠিক আছে?
আর যদি কেউ চান কি যে না আমি ভালো ফলাফল করব, তাহলে ভালো ফল করার জন্য তার আগে করতে হবে আবেদনপত্রটা লিখতে হবে। তবে আবেদনপত্র প্রথম পেজে অল্প একটু জায়গা থাকে না, ওখানে শুরু করবেন না, এক পেজ বাকি থেকে রেখে আপনারা শুরু করবেন। শুরু করার পরে পরবর্তীতে আবেদনপত্র সবসময় বাম পাশে শুরু করবেন, ডান পাশে শেষ করবেন। বাম পাশে শুরু, ডান পাশে শেষ, 2 পেজে লিখবেন, সমস্যা নাই, কিন্তু বাম পাশে শুরু, ডান পাশে শেষ। এটা হলো আবেদনপত্র নিয়ম। আবেদনপত্র শেষ করার পরে পরবর্তীতে আপনারা ভাব সম্প্রসারণটা লেখেন, শেষ। এরপরে গ্রামার আইটেমটা লেখেন, মানে ব্যাকরণ যে আইটেমটা 15 মার্ক, সেটা শেষ। তাহলে 15 আর হলো 10, 25 মার্কের আনসার আপনার 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে লেখেন, 1.5 ঘন্টার মধ্যে লেখেন। এবারে সৃজনশীল 1.5 ঘন্টার মধ্যে যা মনে চাই সুন্দরভাবে 1.5 ঘন্টা ভাগ করে 60টা প্রশ্ন মেকানিজম করে লিখে দেন, ঠিক আছে। 60টা প্রশ্ন যদি 15 মিনিট করে পান তাও 15 মিনিট লেখেন, 20 মিনিট পেলে 20 মিনিট লেখেন। ক নাম্বারে 1 লাইন লিখবেন, খ নাম্বারে 1 লাইন লিখবেন। কীরকম উত্তর করবেন একটু আপনারা দেখবেন, যে এইভাবে উত্তর করলে আশা করা যায় যে আপনাদের যে অ্যান্সার মানে যেভাবে দেওয়া থাকবে সেটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। কীভাবে একটু দেখেন, যে এখানে বাংলা গ্রামারে কীভাবে উত্তর করতে হবে একটু দেয়া আছে সুন্দরভাবে, যে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বাংলা নমুনা প্রশ্নের সমাধান। সব সময়ের জন্য আমরা আগে লিখব 2 নং প্রশ্নের উত্তর। এই জায়গায় 2 দাগ দেওয়ার আর প্রয়োজন নাই, 2 দাগ না দিলে হবে। আমরা 2 দাগ দেবো না, এখানে আমরা শুধুমাত্র ক দেবো। ক দিয়ে এখানে একটা গোল দেবো। ওখানে প্রশ্নে যা আছে এই অমুক শব্দের অর্থ কী, এখানে শব্দের অর্থ হচ্ছে এই, এক কথায় লিখে দেবো, ঠিক আছে। যে শব্দের অর্থ হচ্ছে দুষ্কৃতিকারী, ঠিক আছে, বা অপরাধী গেল। এরপরে তুমি বরং মিন্টু রেইনকোট নিয়ে কে কেন কোথায় বলেছিল, এই কে কথা বলেছিল এখানে এইটুকু যদি লিখে দাও তাতেই সম্ভব, ঠিক আছে। আর যদি একটু বিস্তারিত লিখতে চাও, এর যদি সময় থাকে বিস্তারিত লিখবা, অর্থাৎ এটা 1 লাইনই শেষ, এটা 3 থেকে 4 লাইন লিখবা। এরপরে উদ্দীপকটুক প্রথমে যে এখানে লিখবা, উদ্দীপক যেখানে দেওয়া আছে সেই উদ্দীপকটুক এখানে লিখবা, ঠিক আছে। লেখার পরে একটা প্যারা দেবা, প্যারা দিয়ে তুমি নিজের ভাষায় যেটুকু লিখবা সেটুকে এইভাবে লিখবা, ঠিক আছে। এইটুক সাধারণত গ নাম্বারে যে প্রশ্নগুলোর উত্তর করতে হয় সাধারণত 1 পেজের কম লেখা উচিত না, ঠিক আছে। এরপরে গ শেষ, গর পরে আমরা যখন ঘ লিখবো, উদ্দীপকটা যা চাইছে আমরা সেই উদ্দীপকটা আগে তুলে ধরবো। সেই তুলে ধরার পরে এই উদ্দীপকে এই কবিতা এইগুলো লেখার পরে পরবর্তীতে এই ব্যাখ্যাগুলো আমরা দেব। অর্থাৎ আমরা সর্বনিম্ন আমরা কতটুক দেব, আমরা সর্বনিম্ন গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য 1 পেজ উত্তর লিখবো, এর কম কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে। গ নাম্বার এবং ঘ নাম্বারের জন্য আমরা কম মার্কের অ্যান্সার দেবো না, সর্বনিম্ন 1 পেজ দেবো। পরবর্তীতে এখানে ক নাম্বারের জন্য মৃত্যুঞ্জয় বাগানের আয়তন কত ছিল, মৃত্যুঞ্জয় বাগান তো 20 থেকে 25 বিঘা, এরকমভাবে লিখবে এক কথা একেবারে, যে মৃত্যুঞ্জয় বাগানের আয়তন ছিল 20 থেকে 25 বিঘা। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ দেব গ নাম্বার এবং ঘ নাম্বার সুন্দরভাবে দেব। কিভাবে উত্তর করতে হবে এইগুলো যদি আপনারা বিস্তারিত আরও জানতে চান, আমার এখানে সবগুলো কিন্তু দেওয়া আছে, একেবারে সব। ক বিভাগ শেষ করব, খ বিভাগ কীভাবে উত্তর করব, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু দাগ নাম্বার আমরা এইভাবে লিখবো, যে 8 নং প্রশ্নের উত্তর পরে ক, পরে খ, পরে গ, এইভাবে কিন্তু লিখবো, ঠিক আছে, পরে ঘ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? পরে যদি বুঝে থাকেন গ্রামার আমরা কিভাবে উত্তর করব, গ্রামারটা দেখেন, একেবারে এদিক দেখেন, যে গ্রামার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। আমরা যদি ব্যাস বাক্য সমাস নির্ণয় করি 13 নং প্রশ্নের উময়ের উত্তর লিখলাম, মন মাঝি মন রূপ মাঝি রূপক কর্মধারয়, ঠিক আছে। এরকমভাবে একটা দাগ দেবো, যেটা পরীক্ষায় প্রশ্নে থাকবে, এরপরে ব্যাস বাক্য করবো, পরে কোন সমাস সেটি লিখবো। এই যে দম্পতি জায়াপতি দ্বন্দ্ব সমাস, এরকমভাবে দাগ বাই দাগ দিয়ে লিখবো, ঠিক আছে। এখানে একটু লিখে দিতে পারি যে মূল শব্দ, এখানে ব্যাস বাক্য, এখানে সমাস নির্ণয়। এইভাবে আমরা 6টা লিখবো, বেশি লিখবো না, ঠিক আছে। পারিভাষিক শব্দ সেমভাবে লিখবো, যে 13 নং প্রশ্নের 6 উত্তর পারি শব্দ লেখো, এখানে আমরা 6টা লিখবো, যে কোনো 6টা আমরা লিখবো। প্রথমে ইংলিশ লিখবো, পরে বাংলা লিখবো। এরপরে গ্রামার অন্য যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কতটুকু লিখবো, ন্যূনতম আমরা 1 পেজ লিখবো। আমরা ন্যূনতম কত পেজ লিখবো, যে গঠন অনুসারে বাক্য কতভাবে ভাগ করা হয়, সরল বাক্য, জটিল বাক্য, ঠিক আছে। এরপরে উপরে আর একটা বাক্য আছে, যে সরল বাক্য, জটিল বাক্য, এরপরে আছে যৌগিক বাক্য। এই 3টে বাক্য লেখার পরে 1 পেজের মধ্যে আমরা শেষ করে দেবো। 3 মার্কের জন্য তো 1 পেজে বেশি লেখা লাগবে না। তাহলে বাংলা ব্যাকরণ কতটুকু লাগবো বুঝলাম। পরবর্তীতে আমরা পরের প্রশ্নে আসলাম। 3 মার্কের জন্য 1 পেজে বেশি কিন্তু লাগবো না।
আমাদের পরীক্ষা এসে কি ভাব সম্প্রসারণ, বর্ণনা বানান সুন্দর, শিশু মাতৃ করে, এটা আমরা সর্বনিম্ন 2 পেজ লাগবো। ভাব সম্প্রসারণ সর্বনিম্ন কয় পেজ লাগবো? 2 পেজ। আবেদনপত্রটা সর্বনিম্ন আমরা কয় পেজ লাগবো? 2 পেজ। বাম পাশে শুরু করব, ডান পাশে শেষ করব। বিষয়টা ক্লিয়ার? আরও যদি বিস্তারিত কারো যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ দেবেন। আমি লাইনে থাকলে আপনি আমার সিট নেন আর না নেন, আমার স্টুডেন্ট হন আর না হন, সারা বাংলাদেশব্যাপী আমি যে সার্ভিস দিচ্ছি এই সার্ভিস আমার অব্যাহত থাকবে। ঠিক আছে? আপনারা যদি আমার সাজেশন নিতে চান, আমার থেকে যদি ভালো কিছু পেতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কোনো সমস্যা নেই। আপনি পাস নিয়ে চিন্তা করতেছেন, এই ভিডিও দেখার পরে আর পাস নিয়ে আশা করি টেনশন করা লাগবে না। ধন্যবাদ সবাইকে, আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।